আজ বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 7:30টায় বিএনপি এবং 8টায় জামায়াতে ইসলামের নেতাদেরকে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। এজন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে জামায়াতে ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দলটির পক্ষে নেতৃত্ব দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি সকল রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সাম্প্রতিক সময়ের ঘটনা দেশবাসীকে বিচলিত করেছে। সংঘাত এবং কাঁদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া সমীচীন হবে না উল্লেখ করে তিনি বলেন, জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান সম্ভব। ইলিয়াস মাদবরের রিপোর্ট। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার এই অধিবেশন। সেই দিকে সংগঠনকে খেয়াল রাখতে হবে। এ সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহ্বান জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। আমির বলেন, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চায় না জামাত, বরং সহায়তা করতে চায় তার দল। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর রোপণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি। এ সময় মিয়ানমারে মানবিক করিডোর প্রসঙ্গে কথা বলেন জামাত আমির। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম, এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে, হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। গণতন্ত্রের পথে উত্তরণই সকল সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, দেশের 18 কোটি মানুষের জন্যই পরিবর্তন আসতে হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টি করার অধিকার কারণে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে। আমি দুঃখিত, আমাকে এই কথাগুলো স্পষ্ট করে আজকে বলতে হচ্ছে। এই জাতীয় সংসদ গণতন্ত্রের প্রেক্ষিতে যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, সেই 26শে মার্চের কালো রাত্রে তারা কোথায় ছিল, তাদের ভূমিকা কি ছিল, তারা কি করেছিল? তারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। বিগত 5ই অগস্ট ঠিক যেভাবে তাদের পরবর্তী প্রজন্ম ছাত্র জনতার বিপ্লবে যেমন পালিয়ে গিয়েছিল, তারা একই কাজ করেছিল 26শে মার্চ। নতুন কিছু এটাই আওয়ামী লীগের জন্য। তারা মুখে বড় বড় কথা বলে, যখন চ্যালেঞ্জের সামনে আসে তখন তারা পালিয়ে যায়। উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। সরকারের দায়িত্ব থেকে তারা চাইলেই রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায় রয়েছে, তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ ও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের দিকে যাবার আহ্বান জানান তিনি। আর দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার, বিচার, শান্তিপূর্ণ নির্বাচন ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 1/11-র আভাস পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে।
জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এনইসি সম্মেলন কক্ষে বেলা 11টায় একনেক সভা শুরু হয়। দুপুর 12:15টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব সহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বুধবার থেকে 5 দিন বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এতে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রপাত হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আফজাল হোসেনের রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরুতেই ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে পুরো দেশ। আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পরবর্তী 5 দিন ভারী বর্ষণ হতে পারে। অতিবৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া পার্বত্য অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আগামী 27 তারিখ থেকে প্রায় টানা 5 দিন বাংলাদেশের বৃষ্টিপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো হালকা, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃষ্টির সাথে ঝড় ও বজ্র ঝড় হতে পারে। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। এই মেঘমালার সাথে থাকে বৃষ্টিপাত, দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো শিলাবৃষ্টি অথবা বজ্রপাত। সিভিয়ার ওয়েদার সিস্টেম বা র্যাপিড অনসেট প্রসেস বা বজ্রঝড় যে বলি, এই বজ্রঝড়ের ফলে প্রাণহানি সংঘটিত হয়। গবাদি পশু মারা যায়, প্রান্তিক পর্যায়ে কৃষক মারা যায়, মৎস্যজীবী মারা যায়, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা বিপদের সম্মুখীন হয়, বজ্রপাতে মারা যাচ্ছে। বজ্রধ্বনি শুনবেন যখনই, ঘরে যাবেন তখনই। বাংলাদেশে সাম্প্রতিককালে বজ্রঝড়ে মৃত্যুর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত হবে, এ সময় বজ্রঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ সময় প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। দুর্ঘটনা এড়াতে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। এডিস মশার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে কিউলেক্স মশার উপদ্রব। এরই মধ্যে মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। মশা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। তবে অপরিকল্পিত ঔষধ ব্যবহার আর সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় মশা নিয়ন্ত্রণ হচ্ছে না বলে মত কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের। রাকিব হাসানের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকা ও ঢাকার বাইরে মিলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 3000 রোগী। এর মধ্যে মারা গেছেন 21 জন। আগে শুধু বর্ষা মৌসুমে মশার উপদ্রব বাড়লেও এখন বছর জুড়েই মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বেশিরভাগ ড্রেন, কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য। মানুষ যখন ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ে উদ্বিগ্ন, এমন সময় কিউলেক্স মশার উপদ্রবেও অতিষ্ঠ রাজধানীবাসী। কয়েল, অ্যারোসল ব্যবহার করেও মশা থেকে রেহাই পাচ্ছেন না বলে জানান তারা। সন্ধ্যা হইলে 4-5টা কয়েল জ্বালাই, মশা কোনো যায় না। সন্ধ্যা হইলে ফুলাফান পড়তে বসতে পারে না, পড়তে পারি না বিকালে মশার জন্য। মশা অনেক কামড়ায়, কাস্টমার বলতে পারে না, কয়েল জ্বালালে মশা যায় না। সিটি কর্পোরেশন এখন লোকও আসে না, আগে ড্রেনের ভিতরে স্প্রে দিত, স্প্রেও দেয় না। এদিকে মশা নিয়ন্ত্রণে নানা পরিকল্পনার কথা জানালেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, প্রয়োজনে কীটনাশক ছিটানোর দায়িত্ব দেয়া হবে সেনাবাহিনীকে। 3টা প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছি। একদম ফিল্ডে ওষুধগুলো কিভাবে দেওয়া হবে, এটা একটা প্রবলেম আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে তারা প্রপারলি এডুকেশনটা পেয়েছে কিনা, মানে ট্রেনিংটা তাদের আছে কিনা। কারণ হচ্ছে যে ওষুধ যেটা মিক্স হওয়ার কথা, স্থানীয় লোকজন বলছে কেরোসিন তেলের গন্ধ পাই,
আমাদের এক্সপার্ট এবং হেলথ ডিপার্টমেন্ট বলছে যে না, আমাদের এটার সবগুলো ওষুধ হচ্ছে পরিমিত মাত্রায় আছে এবং সেটা দেওয়া হয়, কিন্তু সিভিক মনিটরিং একটা লাগবে। তো তিনটা জিনিসকে আমরা মাথায় রেখে আগের যারা থার্ড পার্টি ছিল তাদেরকে আমরা তাদের সাথে আমরা রিনিউ করব না করে আমরা আর্মির সাথে আলাপ করেছি, তারা বললো যে আমরা এই পুরো কাজটা করব। এদিকে এডিস মশার পাশাপাশি কিউলেক্স মশার নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে সামনের দিনগুলোতে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। সামনের দিনগুলোতে যখনই বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হলে ছোট বড় বিভিন্ন পাত্রে যে পানি জমা হবে সেই পাত্রে এডিস মশার ডিম পারবে, সেই ডিম থেকে ফুটে লার্ভা থেকে পিউপা থেকে পূর্ণাঙ্গ মশা হবে। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ব্যবহৃত ঔষধের সঠিক প্রয়োগ পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশে মশা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় গ্যাপ আমরা যেটি দেখি সেটা হচ্ছে সঠিক মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন নাই। একটি কীটনাশক সঠিক মাত্রায়, সঠিক জায়গাতে, সঠিক সময় পর পর দেওয়া হচ্ছে কিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সংরক্ষণের অভাবে বেহাতের পথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিণী আশালতা সেনগুপ্তা প্রমীলার স্মৃতি বিজড়িত শিবালয়ের তেওতা জমিদার বাড়ি। ক্ষণজন্মা এই কবির সাহিত্য, সঙ্গীত সহ সব অনবদ্য সৃষ্টিকর্মে উঠে আসা স্মৃতি বিজড়িত এই বাড়ি সংরক্ষণের দাবি এলাকাবাসীর। প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মিফতা গালিব। এভাবেই প্রকৃতি প্রেম উঠে এসেছে বিদ্রোহী কবি খ্যাত কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্ম হলেও প্রকৃতি প্রেমে বরাবরই ছুটে আসতেন মানিকগঞ্জের শিবালয়ের তেওতা গ্রামে। আপন করে নিয়েছিলেন বাড়িটিকে। অসংখ্য স্মৃতিবিজড়িত এই গ্রামে বিয়ের আগে ও পরে বেশ কয়েকবার এসেছিলেন কবি। তিনি তার ছেলে সব্যসাচী বা অনিরুদ্ধ ডাকনাম সানি নিনির জবানিতে তিনি তেওতা গ্রামের কথা উল্লেখ করেছেন। তেওতা জমিদার বাড়িতে উনি কয়েকবার এসেছেন এবং যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এখানে ছিল নজরুলের প্রকৃতভাবে শ্বশুর বাড়ি। এই যমুনা জননীর উপকূলে আমাদের একটা টুরিস্ট স্পট তথা আমাদের নজরুল ইনস্টিটিউট এবং নজরুল প্রমীলা বিশ্ববিদ্যালয়, এটি আমাদের জনদাবি। শান বাঁধানো ঘাটে বসে গান কবিতায় হারিয়ে গিয়েছিলেন প্রকৃতির অজানা গন্তব্যে। তবে সংরক্ষণের অভাবে বাড়িটি বেহাতের অভিযোগ থাকলেও সরকারি ব্যবস্থাপনায় পর্যটন কেন্দ্র ও স্মৃতি গ্রন্থাগার তৈরির আশ্বাস নির্বাহী কর্মকর্তার। আমরা পর্যটন বান্ধব করে গড়ে তোলার জন্য পদক্ষেপ নিয়েছি এবং এখানে ভবিষ্যতে একটি স্মৃতি কেন্দ্র হিসেবে সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হবে। নজরুল প্রমীলার ঐতিহাসিক এই বাড়িটি দখল রোধে সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণের বিকল্প নেই বলে মনে করেন এলাকাবাসী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মিফতা গালিব, মাই টিভি। দেশের সবার মাঝে মহাকাশ বিজ্ঞানকে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে আন্তর্জাতিক প্ল্যানেটেরিয়াম দিবস শতবর্ষ উদযাপন করছে নভ থিয়েটার। এ উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন নভ থিয়েটারের সামনে র্যালির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নভ থিয়েটারের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়া আগামীকাল বিনামূল্যে প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী, অ্যাস্ট্রোনমি, বিজ্ঞানীদের জীবনী এবং আবিষ্কার তুলে ধরা হবে। ওয়াশিংটন বা চীনের সাংহাই বা রাশিয়ার মস্কো যে ধরনের যে স্ট্যান্ডার্ড প্ল্যানেটেরিয়াম, সেই স্ট্যান্ডার্ড প্ল্যানেটেরিয়ামের মতো করে আমরা একটা প্ল্যানেটেরিয়ামের একটা নতুন করে করার একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম। বিভাগীয় শহরে এটা নভ থিয়েটার স্থাপিত হলে আমি মনে করি যে বিজ্ঞান শিক্ষায় এটা মহাকাশ গবেষণা নতুন দ্বার উন্মোচন হবে। ফেনীতে যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং, তীব্র গরমে যানজটে মারাত্মক দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। শহর জুড়ে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আঞ্চলিক সড়ক ও মহাসড়কের পাশেই প্রতিনিয়ত গাড়ি পার্কিং করছেন চালকরা। মাঝে মাঝে প্রশাসনের অবৈধ পার্কিং নিয়ে অভিযান হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ফেনীর দৈনন্দিন জীবনযাপনে বিরূপ প্রভাব ফেলছে শহরের যত্রতত্র ও অবৈধ গাড়ি পার্কিং। পুরো শহরে রূপান্তরিত হয়েছে একটি পার্কিং কেন্দ্রে, ফলে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তি পোহাচ্ছেন জেলার সাধারণ মানুষ।
শুধু শহরের সড়ক নয়, মহাসড়কের ডিভাইডারের পাশে পার্কিং করছে চালকরা। এসব অবৈধ পার্কিং এর কারণে ঘটছে মারাত্মক দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে অসহনীয় ট্রাফিক জ্যাম। দ্রুত এসব অবৈধ পার্কিং বন্ধের দাবি পথচারীদের। ফেনীর সবকটি সড়কে অর্ধেক জায়গা জুড়ে আছে বিভিন্ন যানবাহন। যদি একটু সাইড করে গাড়িগুলো রাখে, মানুষ চলাচলে বিঘ্ন না ঘটে, তাহলে চলাচলে মানুষের সুবিধা হবে। ফুটপাতে যে ব্যবসা করে এরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু জায়গাটা দখল করে আছে। জটিল রোগী হাসপাতালে স্থানান্তর করা বা একটা গন্তব্যস্থানে পৌঁছানো সঠিকভাবে এটা করা যাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে ফেনী পৌর প্রশাসক জানান, ডাম্পিং পয়েন্টের কাজ চলমান রয়েছে। সকল দপ্তরকে একসাথে নিয়ে যানজট নিরসনে কাজ করছে পৌরসভা। নির্দিষ্ট আমাদের এখনো ওই রকম ডাম্পিং কোনো স্টেশন বা ডাম্পিং গ্রাউন্ড আমরা করতে পারিনি, তবে পৌরসভার একটি আমাদের পানি শাখার একটা অফিস আছে, সেইখানে আমাদের যে বাউন্ডারির কাজ চলছে, এইটা খুব শীঘ্রই কাজটি সমাপ্ত হবে। তখন ট্রাফিক বিভাগ যদি তারা এই ডাম্পিং করে, এই অবৈধ পার্কিং এর গাড়িগুলি রাখার সুবিধা হবে। এ বিষয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জানান, ফেনীতে পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না। সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা এগুলো একটা সমন্বিত পর্যায়ে নিয়ে এসে যানজট নিয়ন্ত্রণ রাখার আমরা চেষ্টা করে যাচ্ছি। ফেনীতে সড়ক মহাসড়কগুলোতে ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি সহ নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পার্কিং মুক্ত করলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, এমনটাই মনে করেন সাধারণ নাগরিকরা। ইলিয়াস কমল, মাই টিভি।